মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট তথা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় দেশ হলো সৌদি আরব। আর সৌদি আরবের পরেই যে দেশটা সবচেয়ে বড় সেটা হলো ইরান। ইরানের রাজধানী তেহরান এবং ইরানের পাশেই রয়েছে ইরাক, যেখানে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া গড়ে উঠেছিল, কারণ এখানেই রয়েছে বিখ্যাত দুটো নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস। ইরাকের রাজধানী হলো বাগদাদ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টিউট। আই হোপ তোমরা সকলে ভালো আছো। এটা আমাদের এশিয়া সিরিজ চলছে, যেখানে আমরা অলরেডি নর্দার্ন এশিয়া, ইস্টার্ন এশিয়া, সাউথ ইস্টার্ন এশিয়া, সাউদার্ন এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং ওয়েস্টার্ন এশিয়ার বেশ কিছুটা অংশ, বেশ কিছু দেশ কমপ্লিট করে নিয়েছি। ওয়েস্টার্ন এশিয়ার এটা পার্ট 3, যেখানে আমরা ইরাক এবং ইরান সম্পর্কে ডিটেলসে জানবো। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ইরান এবং এখানে রয়েছে ইরাক। এটা ওয়েস্টার্ন এশিয়া পুরোটাই। এখন এই দিকে ছিল কি আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো ছিল। এদিকে ছিল সেন্ট্রাল এশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এইগুলো। আর তার পাশেই শুরু হচ্ছে ইরান। তো ইরানের পাশে কি কি দেশ রয়েছে, কি কি সাগর রয়েছে, কার সাথে ইরান বর্ডার শেয়ার করছে, চলো আগে সেটা ভালো করে দেখে নিই। তো এই ম্যাপটাতে আমরা দেখব যে ইরানের আশেপাশে কি কি দেশ রয়েছে, মানে ইরান কার কার সাথে বর্ডার শেয়ার করছে। ইরান এদিকে পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে, এদিকে আফগানিস্তানের সঙ্গে, এদিকে তুর্কমেনিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করছে। আবার এদিকে ক্যাসপিয়ান সাগরের সঙ্গে একটু বর্ডার শেয়ার করছে। তারপর এদিকে আজারবাইজান, আর্মেনিয়ার সঙ্গে অল্প একটু বর্ডার। তারপর টার্কির সঙ্গে বা তুরস্কের সঙ্গে বর্ডার শেয়ার করছে। তারপর ইরাকের সঙ্গে বেশ খানিকটা বর্ডার শেয়ার করছে। তারপরে রয়েছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। এইখানে রয়েছে স্ট্রেট অফ হরমুজ, মানে হরমুজ প্রণালী। আর এদিকে রয়েছে ইন্ডিয়ান ওশান। তাহলে ইরানের আশপাশে কি কি রয়েছে, কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে, সেটা আমরা দেখে নিলাম। ইরানের রাজধানী হলো তেহরান, যেটা এখানে অবস্থিত। ইরানের এই যে রাজধানী তেহরান, সেটা হচ্ছে বৃহত্তম শহর এবং রাজধানী, এবং এটি দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এই তেহরান হলো পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর, মানে পশ্চিম এশিয়ায় যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সবথেকে জনবহুল শহর হচ্ছে তেহরান, যার জনসংখ্যা ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে প্রায় 9.16 কোটি। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। পারস্য উপসাগর, যেটা পার্সিয়ান গালফ রয়েছে, সেখানের যে জল তার নিচে প্রচুর তেলের ভাণ্ডার রয়েছে, এবং ক্যাসপিয়ান সাগরের যে জল রয়েছে তারও নিচে, মাটির নিচে তেলের ভাণ্ডার পাওয়া যায়, যেটা হলো দেশটার অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রায় 2000 বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত। ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী যে আর্য গোত্র ছিল তাদের নাম থেকে নেওয়া হয়েছে, কিন্তু গ্রিকরা এই অঞ্চলটিকে পার্সিস বলতো। বর্তমানে ইরানের একটা ফার্স বলে প্রদেশ আছে, হয়তো সেখান থেকে এই পার্সিস নামটা গ্রিকরা বলতো। এছাড়া ইউরোপিয়ানদের ভাষায় এটাকে পার্সিয়া বলেও ডাকতো, তাই একে পার্সিয়াও বলা হয়, এবং বাংলায় এটাকে পারস্য বলে ডাকা হতো। ইরানের অফিশিয়াল নাম হচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইসলামিক রিপাবলিক মানে হলো এটা একটি ইসলামিক কান্ট্রি। 1935 সালে ইরানের যে শাসক, তিনি দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানায়। তারপর থেকে সারা বিশ্বে সবাই এটাকে ইরান বলেই জানে এবং ইরান বলেই ডাকতে থাকে। সৌদি আরবের পর ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের তথা মিডল ইস্টের দ্বিতীয় বৃহত্তম দেশ, এবং দেশটা মোটামুটি ত্রিভুজাকৃতির মতো দেখতে। ইরানের এই ম্যাপটাতে যদি তোমরা দেখো, তাহলে আমরা এখানে ইরানের বেশিরভাগ জায়গাটাতে দেখতে পাবো পর্বত দিয়ে ঘেরা। ইরানে মূলত তার বেশিরভাগ জায়গাতেই পর্বত রয়েছে। এই যে জায়গাটা এখানে রয়েছে আলবোর্জ বা এলবোর্জ পর্বতমালা। এলবোর্জ পর্বতমালা, এর সঙ্গে এটা স্পেলিংয়ে এলব্রুজ মনে হতে পারে, বাট না, এলব্রুজ কিন্তু আলাদা একটা পর্বত শৃঙ্গ ছিল, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। যে এই ম্যাপটাতে দেখো যে জর্জিয়ার এটা ছিল ককেশাস মাউন্টেন জর্জিয়ার মধ্যে, যেটা রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে একটা বর্ডার ক্রিয়েট করছে। তো এই ককেশাস মাউন্টেনের মধ্যেই এইটা ছিল হায়েস্ট পিক বা হায়েস্ট পয়েন্ট গোটা ইউরোপের, যেটাকে মাউন্ট এলব্রুস বলে। আর এই মাউন্ট এলব্রুস কিন্তু রাশিয়ার পোর্শনটাতেই পড়ছে, জর্জিয়া এবং রাশিয়ার বর্ডারে রাশিয়ার দিকেই পড়ছে। এই দিকটা হচ্ছে রাশিয়ার দিক, তো সেই দিকেই মাউন্ট এলব্রুস পড়ছে। স্পেলিংও আলাদা, উচ্চারণও কিন্তু আলাদা। আর এখানে ইরানে আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় পর্বতমালা যেটা রয়েছে এখানে, সেটা হলো এই এলবুর্জ বা এলবোর্জ পর্বত বা আলবোর্জ বলে এটাকে।
তো এটা হচ্ছে এলবোর্জ পর্বত, এই ধার বরাবর চলে গেছে এলবোর্জ পর্বতশ্রেণী। এইখানে সেরকম রয়েছে জাগ্রোস পর্বতশ্রেণী, জাগ্রোস পর্বতশ্রেণী, যেটা আবার ইরাকের মধ্যেও খানিকটা রয়েছে। তো এইদিকে হচ্ছে জাগ্রোস পর্বতশ্রেণী আর এইদিকে হচ্ছে এলবোর্জ পর্বতশ্রেণী। এবার এই এলবোর্জ পর্বতশ্রেণী যেটা, তার মধ্যেই একটা পিক বা একটা পর্বতশৃঙ্গ রয়েছে যেটাকে বলা হয় মাউন্ট দামাভান্ত বা দামভান্ত। এইটা হচ্ছে এই এলবোর্জ তথা ইরানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তথা এটা পশ্চিম এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এটা একটা আগ্নেয় পর্বত, এখান থেকে প্রায়শই বিভিন্ন গ্যাস নির্গত হতে থাকে। এখানে দাস্তে কাভির বলে একটা মরুভূমি রয়েছে আর দাস্তে লুত বলে একটা মরুভূমি রয়েছে। এই যে দাস্তে কাভির বলে যে মরুভূমিটা রয়েছে সেটা হচ্ছে একটি লবণাক্ত মরুভূমি, এবং এই দাস্তে লুত বলে যে মরুভূমিটা রয়েছে এটা বালি নুড়ি দেওয়াই মরুভূমি, যেখানে উর্বর কিছু মরুদ্যানও দেখতে পাওয়া যায়। তাহলে ইরানে দুটো মরুভূমি দেখতে পেলাম, একটা লবণাক্ত মরুভূমি দাস্তে কাভির আর একটা হচ্ছে বালি নুড়ির মরুভূমি, সেটা হচ্ছে দাস্তে লুত। ইরান বেশিরভাগটাই যেহেতু পর্বত দিয়ে ঘেরা, তাই এখানকার যে নদীগুলো উৎপন্ন হয়েছে সেগুলো খুবই স্বল্প দৈর্ঘ্যের এবং সবকটাই প্রায় পর্বতগুলো থেকেই উৎপন্ন হয়েছে। তবে এই নদীগুলোর গভীরতা অনেক কম, তার জন্য এখানে নৌ চলাচলের বা পরিবহনের জন্য এটা অযোগ্য। এটা হলো স্ট্রেট অফ হরমুজ এই জায়গাটাকে বলা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা গালফ অফ ওমান আর এদিকে হচ্ছে পার্সিয়ান গালফ, এই দুটো ওয়াটার বডিকে বা জলরাশিকে আলাদা করছে। স্ট্রেট অফ হরমুজে একটা সবচেয়ে বড় পোতাশ্রয় রয়েছে যেটা হলো বান্দারে আব্বাস, এইটা হলো এখানকার সবথেকে বড় পোতাশ্রয়। ইরানের পর্বতগুলি একটি সক্রিয় ভূমিকম্প এলাকার উপর অবস্থিত, অর্থাৎ এখানে পর্বত তো প্রচুর রয়েছে এবং সেগুলো একটা ভূমিকম্প প্রবণ এলাকার উপর রয়েছে, যেখানে প্রতি বছর ছোট আকারের ভূমিকম্প হয়, অর্থাৎ এখানে প্রায়ই ভূমিকম্প হতে দেখা যায়। এখানে কুহে তাফতান বলে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ইরানের দক্ষিণ পূর্বে, যেটা কিছু সময় পরপরই গ্যাস নিঃসরণ করে এবং এটা পাকিস্তান বর্ডারের কাছে রয়েছে। ইরানের 3টি নদী রয়েছে যেগুলো আন্তর্জাতিক সীমানায় প্রবাহিত হচ্ছে। একটা হলো আরাস নদী, যেটা আর্মেনিয়া আর আজারবাইজানের সাথে সীমান্তে রয়েছে। সাত আল আরব নদী ইরাকের সাথে সীমান্তে রয়েছে, এবং ইরান 4টি দেশের সাথে বিশ্বের বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগরের অংশ শেয়ার করছে। ছোট ছোট অনেক এখানে লবণাক্ত হ্রদ রয়েছে। উত্তর পশ্চিমে একটা সবচেয়ে বড় লবণাক্ত জলের হ্রদ রয়েছে, সেটা হলো উর্মিয়া হ্রদ। তবে উঁচু পর্বত উপত্যকাতে কিছু মিষ্টি বা স্বাদু জলের হ্রদও দেখা যায়। ইরানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ চিহ্নিত করা গেছে, এবং এখানকার যে বনাঞ্চল, প্রাকৃতিক বনাঞ্চল, সেগুলোকে উচ্ছেদ করে সেগুলো পশুচারণ ভূমিতে পরিণত করা হয়েছে। বনাঞ্চলে বীচ, ওক এবং পর্ণমোচী গাছ রয়েছে। এছাড়া এলবোর্জ বা আলবোর্জ পর্বত এলাকায় পাইন, ফার জাতীয় গাছ জন্মায়। জাগ্রোস পর্বতমালার উঁচু এলাকাগুলোতে ওকের গাছ দেখতে পাওয়া যায়, এবং এই দুই পর্বতমালার যে বন্য ফল গাছ সেগুলো হলো কাঠবাদাম, নাশপাতি, ডালিম, আখরোট, এছাড়া পেস্তা বাদাম, হিং ইত্যাদি গাছ জন্মায়। এখানকার প্রধান শিল্পসমূহ হলো পেট্রোলিয়াম, জাফরান, পেট্রোকেমিক্যাল, সার, কস্টিক সোডা, গাড়ি উৎপাদন, যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যাল, বৈদ্যুতিক যন্ত্রপাতি, টেলিযোগাযোগ। এছাড়া ইরান কিন্তু পারমাণবিক শক্তি সম্পন্ন একটি দেশ, অর্থাৎ এখানে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। তেহরান হলো ইরানের রাজধানী, আগেই বললাম, এবং তেহরান হলো এখানকার লার্জেস্ট সিটিও। এখানে একটা টাওয়ার রয়েছে যেটার নাম মিলাদ টাওয়ার, যেটা 435 মিটার উচ্চতা, এবং এটা ইরানের টলেস্ট বা সর্বোচ্চ টাওয়ার, এবং ওয়ার্ল্ডের এটা 6th টলেস্ট টেলিকমিউনিকেশন টাওয়ার। ইরানের ঠিক পাশেই রয়েছে ইরাক, এবং ইরাকের রাজধানী হলো বাগদাদ হলো ইরাকের রাজধানী এবং লার্জেস্ট সিটি বা বৃহত্তম শহর। ইরানে যেমন তেহরান রাজধানী ও বৃহত্তম শহর, সেরকম ইরাকেরও তার রাজধানী এবং বৃহত্তম শহর হলো বাগদাদ। এবার আমরা দেখব ইরাক কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে। এদিকে ইরানের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এদিকে টার্কি বা তুরস্কের সঙ্গে, এখানে সিরিয়ার সঙ্গে, এদিকে জর্ডান, এদিকে সৌদি আরবের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এবং এদিকে কুয়েতের সঙ্গে বর্ডার শেয়ার করছে। এটা হলো পার্সিয়ান গালফ এবং এটা হলো অ্যারাবিয়ান সি। বাগদাদ সেটা টাইগ্রিস নদীর ধারে বা নদীর তীরে অবস্থিত। বাগদাদ শহরটিকে রাজধানী বানানো হয়েছিল প্রায় 762 খ্রিস্টাব্দে। ইরাকের অফিসিয়াল নাম হলো দ্য রিপাবলিক অফ ইরাক, মানে ইরাক প্রজাতন্ত্র।
ইরাকের টোটাল পপুলেশন হলো 46 মিলিয়ন। এটা হলো ওয়ার্ল্ডের 58th লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া। এবং বাগদাদে প্রায় 8 মিলিয়ন মানুষ বা 80 লক্ষ মতো মানুষ বসবাস করে। ইরাকের দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক এবং কুর্দিশ। এখানে প্রায় 90 থেকে 95% ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছে। এখানেই পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলি গড়ে উঠেছিল। সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া। আসলে মেসোপটেমিয়া অঞ্চলের মধ্যেই বা মেসোপটেমিয়া সভ্যতা যেটাকে বলা হচ্ছে তার মধ্যেই কিন্তু নানান রকম আরও সভ্যতা বা সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই সুমের যেটা ছিল সেটা ছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা, যা নগর উন্নয়ন, লিখিত ভাষা এবং স্মৃতিস্তম্ভের স্থাপত্যের সূচনা করে বলে জানা যায়। ইরাকের যে ভূখণ্ড তার মধ্যে আক্কাদিয়ান, নব্য সুমেরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, নব্য অ্যাসিরিয়ান বা নব্য ব্যাবিলনীয় অর্থাৎ নিও ব্যাবিলনিয়ান এই সমস্ত সাম্রাজ্যগুলো গড়ে উঠেছিল, যেগুলো ব্রোঞ্জ ও লৌহ যুগে মেসোপটেমিয়া এবং প্রাচীন নিকট প্রাচ্যের বেশিরভাগ অংশে আধিপত্য বিস্তার করেছিল। এরিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, এতটা এলাকা জুড়ে ইরাকের সিভিলাইজেশনগুলো বা সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এখানে সামারা বলে একটা শহর রয়েছে, যেটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে প্রায় 7000 বছরের পুরনো সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে। মূলত মৃৎশিল্পের নিদর্শনই বেশি পাওয়া গেছে। সামারার বিখ্যাত সর্পিলাকার মসজিদ মিনার এখানে দেখার মতো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাপটায় যে এখানে রয়েছে ইউফ্রেটিস নদী আর এখানে রয়েছে টাইগ্রিস নদী। এবার এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝের এবং তার চারপাশের পলি মাটি সমৃদ্ধ যে জায়গা, কারণ নদী মানেই পলি মাটি বয়ে নিয়ে আসে, তো পলি মাটি সমৃদ্ধ যে জায়গা সেটাকেই বলা হয় মেসোপটেমিয়া বা মেসোপটেমিয়া সিভিলাইজেশন বা সভ্যতা। মেসোপটেমিয়া শব্দের অর্থ আগের ভিডিওতে বলেছিলাম যে ল্যান্ড বিটুইন টু রিভার্স, দুটো নদীর মাঝের যে ল্যান্ড বা জায়গা সেটাই মেসোপটেমিয়া। এবার এই মেসোপটেমিয়া দেখতেই পাচ্ছ এইখান থেকে শুরু করে একদম এই নাইল রিভার বা নীল নদ পর্যন্ত চলে গেছে। আমরা জানি টাইগ্রিস, ইউফ্রেটিস এবং নীল নদের ধারে প্রচুর প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল, কারণ আগেকার দিনে নদীর ধারেই তারা চাষাবাদ করার সুযোগ পেত, যেহেতু উর্বর পলি মাটি পেত, তো সেখানেই জলের চাহিদা পূরণ হতো, তাই সেখানেই সিভিলাইজেশন বা সভ্যতাগুলো অর্থাৎ মানুষের বসতি স্থাপন করতে সুবিধা হতো। এবার এই যে নীল নদের সভ্যতা মিশরের, সেটা তো আমরা জানি। এবার এই যে জায়গাটা সেটা দেখতে একটু অর্ধচন্দ্রাকৃতির চাঁদের থেকেও যে অর্ধেক শেপটা হয় সেরকম দেখতে লাগছে, বা যেটাকে কাস্তে শেপেরও বলা যেতে পারে। তো সেটাকেই বলে ফার্টাইল ক্রিসেন্ট। এই জায়গাটাকে বলে ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর ক্রিসেন্ট শেপের জায়গা, যেখানে আর কি মূলত পলি মাটি সমৃদ্ধ অঞ্চলটা ছিল, যার আশেপাশে সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এর মধ্যে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতাকেই বোঝানো হয়। চলো ম্যাপে দেখি কোনখানটায় সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই ম্যাপটাতে যদি তোমরা দেখো তাহলে এইটুকু জায়গাতে সুমেরীয় সভ্যতাটা গড়ে উঠেছিল এবং ধীরে ধীরে সেটা এক্সপ্যান্ড করে বা আরও বড় হয়। এবং এই জায়গাতেই আমরা জানি টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুটো নদীই রয়েছে। এই ম্যাপটাতে যদি তোমরা দেখো তারপরে দেখতে পাবে যে এখানে প্রচুর সভ্যতা দেখা যাচ্ছে, যেমন এটা হচ্ছে আসিরিয়া, তারপরে এখানে ব্যাবিলনিয়া। আসলে এই জায়গাটায় আগে সুমেরীয় সভ্যতা ছিল, সুমেরিয়ান লোক বসবাস করত, তারাই প্রথম লিখিত ভাষা সেটা আবিষ্কার করে, যে লেখার ভাষাও দরকার। এবং ব্যাবিলনীয় যারা বা ব্যাবিলনীয় যে মানুষজন ছিল তারা এখানে এসে বসতি স্থাপন করে এই জায়গাটায়, সুমেরীয় জায়গাটায়। এবং ধীরে ধীরে সুমের যে রাজ্যটা সেটা এখান থেকে অবলুপ্ত হয়ে যায় এবং ব্যাবিলনরা এই ব্যাবিলন বলে জায়গার আশেপাশে, এই যে দেখা যাচ্ছে ব্যাবিলন, ব্যাবিলন বলে জায়গার আশেপাশে ব্যাবিলনিয়া বলে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এবং ধীরে ধীরে সুমেরীয় যে কালচার সেটা তারা অ্যাডপ্ট করে নেয় এবং তার সাথে নিজেদের কালচারকে মিশিয়ে এক অন্যরকম নতুন কালচার বা সংস্কৃতির এখানে উদ্ভব হয়। এই ম্যাপটাতে দেখতে পাচ্ছ যে ইরাকের মধ্যেও জাগ্রস যে পর্বতমালাটা ইরানের এদিকে ছিল সেটা এখানেও কিছুটা এক্সটেন্ট আছে, মানে জাগ্রস পর্বতমালার কিছুটা পার্ট কিন্তু ইরাকের মধ্যেও রয়েছে। ইরাকের রাজধানী বাগদাদ এখানে দেখতে পাচ্ছি অবস্থিত। এবং এই যে ইউফ্রেটিস নদী আর টাইগ্রিস নদী তারা কিন্তু এসে আবার কিছু ভাগে বিভক্ত হয়ে পার্সিয়ান গালফে গিয়ে বা পারস্য উপসাগরে গিয়ে পড়ছে। ইরাকের সাথে কুয়েতও বর্ডার শেয়ার করছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইরাকের সাথে কুয়েত বর্ডার শেয়ার করছে। এইখানে দেখা যাচ্ছে যে সিরিয়ান ডেজার্ট বা সিরিয়ার যে মরুভূমি সেটা কিন্তু ইরাকের পশ্চিম দিক বরাবর রয়েছে।
তার এক্সটেন্ডেড পার্ট ইরাকের পশ্চিম দিক বরাবর রয়েছে। ইরানের কারেন্সিকে ইরানিয়ান রিয়াল বলে এবং ইন্ডিয়ান 1 রুপি ইজ ইকাল টু 474.38 ইরানিয়ান রিয়াল, অর্থাৎ ইন্ডিয়ার 1 টাকা মানে প্রায় ইরানের 474 টাকার সমান। আর ইরাকের কারেন্সিকে ইরাকি দিনার বলে। ইন্ডিয়ান 1 রুপি ইজ ইকাল টু 14.77 ইরাকি দিনার, মানে ইন্ডিয়ার 1 টাকা মানে ইরাকের প্রায় 14.77 টাকা। ইরানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো পার্সিয়ান বা ফার্সি ভাষা। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে যখন মুঘলরা ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে এসেছিল তখনকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু পার্সিয়ান বা ফার্সি করেছিল। পরবর্তীকালে ব্রিটিশার্সরা যখন আসে তখন চেঞ্জ করে ইংলিশ করে দেয়। ইরাকের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক এবং কুর্দিস। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে সেটা অবশ্যই জানিও। এছাড়া ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, সাবস্ক্রাইবও করে রাখতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকে তোমাদের প্রশ্ন থাকবে যে ইরানের সবথেকে উঁচু টাওয়ার কোনটা? পশ্চিম এশিয়ার তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল শহর কোনটি? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।